নমস্কার, আমুদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা খুব তাড়াতাড়ি হাজির হলাম তৃতীয় পর্ব নিয়ে। মাছেদের কথা শুনছিলাম আমরা, উত্তরবঙ্গের মাছেদের নিয়ে যিনি প্রচুর তথ্য আমাদের ইতিমধ্যেই দিয়েছেন। খুব সাধারণ আলোচনা থেকে শুরু করে বিলুপ্ত প্রায় মাছেদের কথা পর্যন্ত আমরা জানতে পেরেছি। এবারে আমরা জানবো কি কি করণীয়, এই যে মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে বা লুপ্ত হয়ে যাচ্ছে, তো সেখান থেকে বাঁচাতে হলে মাছেদের, যদি আমরা এখনো সেই প্রজাতিগুলোকে বাঁচিয়ে রাখতে চাই, তাহলে আমাদের করণীয় ঠিক কি? আসছে হাতিও অভিযান। প্রতি শনিবার ঠিক রাত ৯টায় চোখ রাখুন আমুদরিয়া নিউজে। আমুদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল। আচ্ছা, বিলুপ্তির পেছনে যে কারণগুলো উল্লেখ করা যায় সেটা হচ্ছে, আমরা বলি প্রথমত বাসস্থান ধ্বংস হয়ে যায়, তাদের বাসস্থান ধ্বংস হয়ে গেছে। তারপরে অতি আহরণ, আমাদের চাহিদার তুলনায় যেহেতু যোগান কম, তার ফলে প্রতিনিয়ত এটা একটা বড় থ্রেট হিসেবে থাকছে যে যত বেশি বেশি করে তুলে নেওয়া যায় মাছ প্রকৃতির পরিবেশ থেকে, এটা একটা কারণ। তার সঙ্গে হচ্ছে তোমার নানাবিধ বিষ প্রয়োগ, যে কথাগুলো আমরা আগেও বলেছি, অতি আহরণ বিষ প্রয়োগের মাধ্যমে। তারপরে রয়েছে ভিন দেশীয় প্রজাতির অনুপ্রবেশ, এটা একটা মারাত্মক বিষয়। এটা এখনই বোঝা যাবে না। এটা যেটা আমরা দেখেছি যে ভিনদেশীয় প্রজাতির অনুপ্রবেশ যেটা হয়, তখন আমাদের দেশীয় প্রজাতিগুলো আস্তে আস্তে অবলুপ্তির দিকে যায়। আচ্ছা, এটা উদ্ভিদ জগতেও এখন দেখা গেছে, প্রাণী জগতেও তাই, এবং মাছের ক্ষেত্রেও আমরা লক্ষ্য করেছি যেগুলো। একটা মাছ প্রায় আমাদের কিন্তু উত্তরবঙ্গেই দেখা যাচ্ছে, যেটা হচ্ছে অ্যাকুয়ারিয়ামের মাছ। ওটা সাউথ আমেরিকা থেকে ওই অ্যাকুয়ারিয়াম মাছ হিসেবেই আমাদের দেশে আসে। তারপরে অনেকের অ্যাকুয়ারিয়ামের শখ মিটে গেল, বা আর সেখান থেকে চলে যাচ্ছেন, বা তাদেরকে মেরে ফেলতে পারে, কাউকে দেওয়ার মতো কেউ নেই, তখন কি পুকুরে জলে ছেড়ে দিল বা নদীর জলে ছেড়ে দেওয়া। তো এরকম তারা বাড়তে থাকে। এরকম একটা ইউরোপ আমেরিকা, যেটাকে প্লেকো বলে হয়, প্লেকো, তো গায়ে কাটা 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 অদ্ভুত দর্শন মাছ, মাঝে মধ্যেই বিভিন্ন পত্রপত্রিকায় এই খবরগুলো বেরিয়ে এসেছিল। তা সেগুলো আমার কাছে যখন প্রথম ধরা পড়ে বেলাকোবা থেকে, সেটা আমার কাছে নিয়ে আসা হয়। তখন সেটাকে আমি দেখি টেরিগোপ্লিকথিস মাল্টিরেডিয়েটাস বলে ওটাকে চিহ্নিত করা হয়েছিল, যেটা হচ্ছে সাউথ আমেরিকান ফিশ। আমাদের এই জলাশয়গুলোতে যদি এই ধরনের মাছগুলো যদি অবাধে এসে যায়, যেটা কিন্তু আগামী দিনে আমাদের এই অঞ্চলে যে মাছগুলো আছে তাদের পক্ষে কিন্তু এটা ভীষণ ক্ষতিকর। এটা ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডে যে সমস্যাটা, একটা বিরাট সমস্যা এখন দেখা দিচ্ছে ইদানিং, যে জাল ফেললেই ওই মাছই উঠছে, আর কোনো মাছই। তো এটা একটা বিরাট কারণ হচ্ছে, যেহেতু খাদ্য শৃঙ্খলের মধ্যে তাকে বধ করার মতন, খাবার খেয়ে ফেলার মতন খাদ্য শৃঙ্খলের কোনো প্রাণী থাকে না। তার ফলে একটা শৃঙ্খলটাই ভেঙে যায়। তার ফলে আমাদের দেশীয় মাছগুলো আস্তে আস্তে অবলুপ্তির দিকে এগিয়ে যাবে। আরেকটা জিনিস যেটা প্রতিনিয়ত, এটা আমি বিভিন্ন সময়ে বলার চেষ্টা করেছি, যে এই গাপ্পি মাছ, এই গাপ্পি মাছগুলো বিভিন্ন পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির মধ্যে দিয়ে এই যে ডেঙ্গু জ্বরের থেকে পরিত্রাণের জন্য এইগুলোকে নেওয়া হচ্ছে। তো বললাম যে এইগুলো তো ব্রিটিশ আমলের ভাবনা ছিল। তারা কিন্তু এই মাছগুলোকে নিয়ে এসেছিল যে ম্যালেরিয়া প্রবণ অঞ্চল থেকে, এ থেকে ম্যালেরিয়া খেল। তা ওরা তো আমাদের দেশের মাছগুলোকে তখন জানতো না। তা আমাদের দেশেও যে লার্ভা ভক্ষণকারী যে মাছগুলো রয়েছে, সেগুলো, তার ফলে সেগুলো আর প্রচুর, সেগুলোকে উৎপাদনের জায়গাটা বেশি না ভেবে ওখান থেকে বিদেশ থেকে এইগুলো মাছগুলোকে আনা হলো, এনে এগুলো ডেঙ্গুর প্রতিরোধ করা হলো। ঠিক সেই জিনিস আজও চলছে। এটা আমার আক্ষেপের জায়গা, কেন আজও কেন চলবে? তা এই মাছগুলো, আমাদের দেশীয় মাছগুলোকে যদি উৎপাদন বাড়ানো যেতে পারত, যে কথাগুলো বললাম, এই যে কি বলে ওটাকে, বাদিস, তারপরে বট কই, এটা যেটা যে বাদিসের কথা বললাম,
তারপরে বেশ কিছু খোলসে মাছ রয়েছে, এই ধরনের প্রচুর আরো অনেক কিছু মাছ রয়েছে। ওই যে মধুমালার কথা বললাম, যেটা হচ্ছে এরাও হচ্ছে লাফিয়ে মাছ তোমার মশা ধরে খাচ্ছে। একদম। তো এরকম, তো এদের উৎপাদনের দিকে আমরা এগোলাম না, কিন্তু ওই এখনো ওই গাপ্পি ছাড়া হচ্ছে, প্রাকৃতিক জলাশয় এগুলো ছাড়া তো অনুচিত। এটা IUCN আন্তর্জাতিক সংস্থা, তারা হ্যাঁ এনজিও, কিন্তু তারা কিন্তু বারবার কিন্তু এই জায়গাটা ওরা দেখেছে বেশ কিছু দেশে দেশীয় মাছগুলো বিলুপ্তি হয়ে গেছে একেবারে এই ধরনের এই গাপ্পি মাছের এই ধরনের ছেড়ে দেওয়ার জন্য প্রাকৃতিক জলাশয়গুলোতে। তো এদিক থেকে আমাদের একটু সচেতন হওয়া দরকার। পাশাপাশি দূষণের মাত্রাটাকে তো আমরা অস্বীকার করতে পারবো না। একদম সবার দূষণ, সেই ধরনের হেভি মেটালসের অন্তর্ভুক্তি, এগুলো তো হেলথ হ্যাজার্ডের কাজ করে আমাদের এইগুলো। তো সেখানে মাছগুলো তো আমরা তো সেইভাবে মাছগুলো তো খাওয়া অনুচিত তখন এসে দাঁড়ায়। তার পাশাপাশি আমাদের এই যে আমাদের বিভিন্ন বাঁধ পরিকল্পনা যেগুলো নেওয়া হয়, তো অন্যান্য বাঁধের পরিকল্পনার মধ্যে কিন্তু মাছের উপর দিকে আপস্ট্রিমে যাওয়ার জন্য একটা চ্যানেল থাকে, কিন্তু আমাদের এখানে কতটুকু কি হয়েছে আমি জানি না, কিন্তু তার ফলে বাধাপ্রাপ্ত হবে। এটা তো ঘটনা আমাদের এখানে যে ডিজাস্টারটা হয়ে গেল গত মরশুমে, তো সেটা তো আমাদের ভাবায় যে এই মাছগুলো সত্যি তো মাছ তো তিস্তায় একেবারে পলিতে ভরে গেল। তো সেই সমস্ত জায়গায় এই পরিবেশ যখনই হচ্ছে ইকোলজিক্যাল ডিসব্যালেন্স হয়ে যায়, তখন তো আর সেই মাছগুলোকে আর স্বাভাবিকভাবে যে মাছগুলো বেড়ে উঠতো সেগুলো বেড়ে উঠতে পারছে না। এটা বিশেষ এগুলোই আমাদের চোখে পড়েছে, নজরে এসেছে। হ্যাঁ, তা এগুলো থেকে পরিত্রাণের ওই একই কথা বলতে হয় যে আইন করা হয়েছে, মৎস্য দপ্তরে আইন রয়েছে, ওভারঅল বায়োডাইভার্সিটি আইন নতুন 2002 সাল 2004 সাল থেকে ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে। তো অনেক মাছই কিন্তু আমাদের অন্যান্য রাজ্যেও দেখা যাচ্ছে যেগুলোকে ওরা কিন্তু সংরক্ষণের আওতায় নিয়েছে, এগুলোকে ধরাও অপরাধ। যেমন ওই যে বাঘার, অন্যান্য উত্তরাঞ্চলে দেখা যাচ্ছে বাঘার ধরলে ওখান থেকে ওটাকে বাণিজ্যের জায়গা থেকেও নিষিদ্ধ। তা আমাদের এখানে প্রতিনিয়ত ধরা পড়ছে, এবং ছোট যেমন ধরা পড়ছে, বড় ধরা পড়ছে, এবং বাজারে বিক্রিও হচ্ছে। তা এগুলোকে একটু ভাবনা চিন্তা আমাদেরও করতে হবে এগুলোকে। তা সেইভাবেই বলবো সবাইকে যারা এর সাথে যুক্ত রয়েছেন, বিভিন্ন দপ্তর যেমন রয়েছে, বিভিন্ন NGO, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা স্বেচ্ছাসেবী সংস্থা যারা রয়েছে, যারা কাজ করে, তা অনেক সংস্থাই রয়েছে। সাধারণ মানুষের মধ্যে এই সচেতনতার প্রসার। অ্যাংলিং জায়গাটা একটা বিরাট জায়গা রয়েছে। অ্যাংলিং হচ্ছে প্রতিনিয়ত, আমি তো জানি, আমি অনেক অ্যাংলারকেই চিনি, তারা প্রতিনিয়ত তিনি যাচ্ছেন বিভিন্ন জায়গায় অ্যাংলিং করছেন। তা এটা তো সরকারের একটা বিরাট একটা আয়েরও জায়গা তৈরি হতে পারে। হ্যাঁ, এবং যেটা সিকিমে হয়েছে, একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ওরা বলছে এখানে তুমি অ্যাংলিং করো, এবং তারা বলে দিচ্ছে যে এই এত যদি বড় মাছের ক্ষেত্রে যদি ছোট ধরা পড়ে তবে সেগুলোকে সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে, তা তাদেরকে বড় হতে দিতে হবে। তা এরকমভাবে, তো সেরকমভাবে তারা পারমিট দিচ্ছে, এরকমভাবে পঞ্চায়েতের মধ্যে দিয়ে, হ্যাঁ, মিউনিসিপ্যালিটির মধ্যে দিয়ে এগুলো প্রচার অভিযানটাকে প্রতিনিয়ত রাখতে হবে। আমাদেরও বক্তব্য তাই। আমরা যারা তবে বিভিন্ন যারা এই ধরনের স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছেন, সংগঠন করেন, তাদেরকেও এগিয়ে আসতে হবে, কেননা আমরা পাখি নিয়ে আমরা যথেষ্ট সচেতন। তারপরে মৌমাছি সংরক্ষণ এগুলো সবই করা হয়, কিন্তু ক্যাপ্টেন আর বিভান তিনি একটা বই লিখেছিলেন ইন্ডিয়ান ফিশারির উপরে, এবং তিনি সেখানে আক্ষেপ করেই বলেছেন যে প্রকৃতি বিজ্ঞানে এই প্রজাপতি, তারপরে পাখি, এরা যে মর্যাদাটা পায়, মাছ কিন্তু সেই মর্যাদাটা পায় না। কারণটা কি? কারণটা হচ্ছে সে তো স্বাভাবিকভাবে সবসময় তো মানুষের নজরে আসছে না। হ্যাঁ, তাকে দেখতে হলে জলের গভীরে দেখতে হবে, তা না হলে অ্যাকুয়ারিয়ামে দেখতে হবে, এইটুকু। কিন্তু সবাইকে তো আর অ্যাকুয়ারিয়ামে দেখা যায় সম্ভব হয় না, সবার পক্ষে সম্ভব হয় না। তারপরে তার যে বৈচিত্র্য, তার যে সৌন্দর্য, সেটা কিন্তু আমরা সচরাচর
আমাদের সামনে আসে না। তার ফলে এটাকেও নিয়ে আসতে হবে, এই বৈচিত্র্যের জায়গাটা ছবি দিয়ে ছবিগুলোকে দেখাতে হবে বিভিন্ন জায়গায় যে এই মাছগুলো আমাদের এখানে আছে। তো শুধু তাই না, এই অঞ্চলে যেমন ওরিয়েন্টাল রিম যেমন রয়েছে, যে কোনো চীন, মালয়, এই অঞ্চল ভারতবর্ষে যে এই উত্তরাঞ্চলে যে অঞ্চলটা, এই অঞ্চলটা যে বৈচিত্র্যটা, এই বৈচিত্র্যটাও কিছুটা পাওয়া যায় দক্ষিণ ভারত, দাক্ষিণাত্যে। তা সেখানেও কিছু রয়েছে। আবার যদি আমরা বলি মিশ্রণের কথা বলি, যে যেটা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ঈষৎ লবণাক্ত জল, সেখানকার মাছ আমরা এখানে পাবো না। আবার গভীর সমুদ্রের যে মাছ সেটাও পাবো না। একদম। কিন্তু অবাক করার বিষয়, গভীর সমুদ্রেরই মাছ যেটা রয়েছে সেটা আমরা যেমন পেয়েছি, হ্যাঁ, যেটা হচ্ছে ওই যে কি বলে ওটাকে, ঘোড়ার মতন মুখ দেখতে, তো সেই মাছটা আমাদের এখানেও আমরা পেয়েছি। একটা সুন্দর ছবি, হ্যাঁ, এই যে ঘোড়ার মতন মুখ, আচ্ছা, হ্যাঁ, সি হর্স বলা হয় আর সি কি। হর্স, হ্যাঁ, আমরা ছোটবেলায় সবাই পড়েছি। সি হর্সের কিন্তু আত্মীয়, নিকট আত্মীয়। এই যে আছে, এটা হচ্ছে পাইপ ফিশ। একদম। তা এই মাছটা একটা পিকুলিয়ারিটি হচ্ছে, এটা হচ্ছে প্যারেন্টাল কেয়ার হচ্ছে মেল, এটা কিন্তু মেল, মেল হচ্ছে, তা ডিমগুলো মেল কিন্তু বহন করছে, হ্যাঁ, তা ডিম পাচ্ছে ফিমেল, মেল সেটাকে গ্রহণ করছে, ব্রুড পাউচ বলে, ব্রুড পাউচের মধ্যে সংগ্রহ করে তারপরে সেখান থেকে প্রস্ফুটিত হয়ে প্যারেন্টাল কেয়ার যেটা বলা হয়, প্রতিপালন করা, তারা কিন্তু মেলদেরই দায়িত্ব। আচ্ছা, এটা ঠিক সেরকম সি হর্সের মধ্যে যেমন পাওয়া যায়, ঠিক সেটাও। এটা হচ্ছে ওটা একেবারে সামুদ্রিক মাছ, আর এটা হচ্ছে আমাদের এখানে পাওয়া গেছে। একদম। আবার এরকম মাছ যেটা ওই ঈষৎ লবণাক্ত জলের মাছ রয়েছে, সেখানে কিন্তু আমাদের এখানেও সেই মাছের কিছু উপস্থিতি রয়েছে। তার মানে তাদের ব্যাপ্তিটা ব্যাপকতা রয়েছে। আমরা অনেক রিচ, হ্যাঁ, একদম, কিন্তু সংখ্যায় আমরা অতি নগণ্য। এই নগণ্যতাটাকে কাটিয়ে তোলার ক্ষেত্রে আমাদের সর্বোপরি আমাদের উদ্যোগ সকলকে নিয়েই এগিয়ে যাওয়া, অর্থাৎ তার মানে অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে মানুষের মধ্যে, সচেতনতা প্রচার করতে হবে। হ্যাঁ, এই ব্যাপারে এবার আমার একটা ব্যক্তিগত প্রশ্ন। হ্যাঁ, বল। এই মাছ নিয়ে রিসার্চ করবেন এমনটা কেন ভাবলেন? অ্যাকচুয়ালি আমি যখন গবেষণা করতে যাই মাছের রোগের জীবাণু নিয়ে, আচ্ছা, মাছের রোগের জীবাণু নিয়ে এককোষী প্রাণী, যে এই ছবিগুলো রয়েছে এখানে, সেটা আমার ছিল নর্থ বেঙ্গল। এই এই জীবাণুগুলো নিয়ে, অর্থাৎ মাছের রোগ সৃষ্টিকারী জীবাণু। তো এই মাছের রোগ এগুলো দেখতে দেখতে আমার যেহেতু বিশেষ জায়গাটা ছিল নর্থ বেঙ্গল, ফিল্ড সার্ভে করতে হবে নর্থ বেঙ্গলে, আর নর্থ বেঙ্গল যেহেতু কল্যাণ ইউনিভার্সিটিতে, তো এখানে এই মাছগুলো যখন আমাদের হোস্ট বডি মাছগুলো কালেকশন করেছি, তার মধ্যে সেই রোগ জীবাণুগুলো আছে কিনা সেগুলো দেখছি। তখন দেখতে গিয়ে দেখলাম যে এত বৈচিত্র্য মাছের মধ্যে, তা এর উপরে তো একটা কাজ করা যায়। তখন থেকে একটা সুপ্ত বাসনা তৈরি হলো যে না, আমার রিসার্চের কাজ, পিএইচডি কাজ হয়ে গেলে আমি এই মাছগুলোকে দেখব, যে আমাদের উত্তরবঙ্গে আশেপাশে কি কি মাছ রয়েছে তার একটা লিস্টিং করার চেষ্টা করব। তখনই ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে বিভিন্ন দপ্তরে ফরেস্ট ডিপার্টমেন্টের ওদের মাছের রেকর্ড করা শুরু হলো। এর মধ্যে দিয়ে এই মাছটা তো ফরেস্ট ডিপার্টমেন্ট সেটা পাবলিশ করলো, এই বইটা। হ্যাঁ, তো এর মধ্যে দিয়ে মাছের মধ্যে আমার প্রবেশ হয়ে গেল আর কি। একদম। তাই এবারে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে যে পর্ব ধরে আমরা আলোচনা করলাম মাছ নিয়ে, উত্তরবঙ্গের মাছের বিভিন্ন বৈচিত্র্য এবং সংরক্ষণ নিয়ে, তার একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। তা শেষ প্রশ্ন আপনাকে, আপনি এখন কি লিখছেন, আর এই যে বইটি, এই বইটির সংযোজিত ভার্সন কি প্রকাশ করতে চান, বা সেই রকম কোনো পরিকল্পনা কি রয়েছে আপনার? হ্যাঁ, এই বইটি প্রায় শেষের পথে, প্রায় 1000 কপি করা হয়েছিল, প্রায় শেষের পথে। আচ্ছা, তবে অনেক শুভানুধ্যায়ীদের কাছেও থেকে আমি আশ্বাস পেয়েছি যে আমাদের এই বইটাকে আরো কিছু সংযোজন বা পুনঃ প্রকাশ করা আর কি, সেগুলো আছে, আমি চাইছি হোক,
আরো একটু প্রসার হোক, আচ্ছা, সেটা আমি ইচ্ছে আছে, সেগুলো করব। একদম। আর এখন কি লিখছেন? মাছ নিয়ে লেখালেখি হচ্ছে? মাছ নিয়ে তো লেখালেখি টুকটাক তো আছেই, চলছেই। তো আমি একটা লেখা প্রায় শেষের পথে। তো ইকো ট্যুরিজম আমাদের নর্থ বেঙ্গলে একটা ভালো জায়গা তৈরি করেছে, ইকো ট্যুরিজম। তো এই ইকো ট্যুরিজমের একটা পার্ট হিসেবে বলতে পারে অ্যাংলিং। আচ্ছা, অ্যাংলিং মানে হচ্ছে মাছ ধরবো মাছ খাবো তা নয়। নয়, একদম। এটা আমার দৃষ্টিভঙ্গিতে অ্যাংলিং হবে ফর কনজারভেশন। ওকে। অর্থাৎ পাহাড়ের অঞ্চলে যে গেম ফিশ, এগুলো তো আমাদের এই যে মহাশোল বললাম, মহাশির বল, এরা হচ্ছে গেম ফিশ। এটা কমার্শিয়াল ফিশ যেমন, আবার গেম ফিশ বা স্পোর্ট ফিশ। স্পোর্ট ফিশারির মধ্যে এর মধ্যে পড়ে। তা অ্যাংলাররা কিন্তু এই মাছগুলোকে ধরতে খুব মজা পায়। ওটা তো একটা হবি। তো এরকম করা যেতেই পারে যে তাদেরকে বিভিন্ন দেশ বিদেশের অ্যাংলাররাও আসবেন এখানে, এসে তারা মাছ ধরলেন, তারপর ওটাকে ফটোগ্রাফি করে তার ওজনটা নিয়ে সঙ্গে সঙ্গে মাছগুলোকে আবার ছেড়ে দিলেন। হ্যাঁ, তারপর তাদের প্রাইজ মানি বা ইত্যাদি সেরকম সরকারের তরফ থেকে যেরকম এরকম ভাবে করা যেতে পারে। তাতে সরকারের একটা বিরাট আয়ের, ট্যুরিজমের পার্ট হিসেবে এখান থেকে আয় হতে পারে। তা এটা একটা ব্যাপার। তার উপরে আমি একটা লেখা কমপ্লিট করছি, এর মধ্যে হয়ে যাবে। একদম। অনেক অনেক অভিনন্দন আপনাকে এই জন্য, এবং অবশ্যই অনেক অনেক প্রণাম। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কিছু জানতে পারলাম আপনার থেকে। আজ আমাদের 3 দিন ব্যাপী যে তৃতীয় পর্ব ধরে আমরা মাছ, উত্তরবঙ্গের মাছের বৈচিত্র্য ও সংরক্ষণ, এই নিয়ে আমরা কথা বললাম আমাদের অতিথি ডক্টর বিমল কুমার চন্দ মহাশয়ের সাথে। ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং পরবর্তীতে আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানতে পারবো এই আশাই রাখছি। এবং আজকে আমাদের যারা দর্শক বন্ধু তাদেরকেও জানাই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আরো নতুন নতুন আপডেট নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। আজ তবে এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার। আসছে হাতিও অভিযান, প্রতি শনিবার ঠিক রাত 9টায়। চোখ রাখুন আমুদরিয়া নিউজে। Amudoria News, voice of the marginal.